কারণ আপনার বাবা সাগর আমার বাবা রহমান শেখের খুনি, আর আমি পারবো না আমার বাবার খুনি ছেলেকে নিজের জীবনের সাথে জড়াতে। অনিল লাগাতার করা এতগুলো প্রশ্নে সিয়া অসহায় হয়ে এবার এক চিৎকারে এই কথাটাই বলে ওঠে। হাঁপাচ্ছে সে, হয়তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাই। আর অনিল বেশ খেয়াল করে দেখলো যে সিয়ার চোখ অশ্রুবিন্দুগুলো জল জল করছে, যা বৃষ্টির পানিতে এক এক করে সব ধুয়ে মুছে যাচ্ছে। অনিল সিয়ার দিকে কয়েক কদম এগিয়ে গেল। সিয়া, তুমি কি পাগল? তুমি কি বলছো তা নিজেই একটাবার ভেবে দেখো তো। মানে কি এসবের? বাবা তোমার বাবাকে খুন মানে? সিয়া কি বলছো? বিশ্বাস না হলে নিজের বাবাকে গিয়ে জিজ্ঞেস করবেন। আজ একমাত্র আপনার বাবার জন্য আমি কাউকে বাবা বলে ডাকতে পারি না। ভাগ্য ভালো আমি আমার মা বেঁচে আছি, নয়তো আপনার বাবা তো সেদিনেই আমাদেরও মেরে ফেলতো। কিন্তু বাবা এমন কেন করবে? তা না হয় ওনাকেই জিজ্ঞেস করবেন। কিন্তু তাতে আমার কি দোষ? আমি কি করেছি? সিয়া, আমি ভালোবাসি তোমাকে। সিয়া অনিলের কাছে চলে যায়, বেশ রাগ আর ক্ষোভ এনে বলে ওঠে। না, আপনি কিছুই করেননি। তবে হ্যাঁ, যার সাথে এত বড় একটা কাণ্ড হয়েছে সে আর কেউ না, আপনারই বাবা। যা আমার পরিবার, আমার মা কখনোই মেনে নেবে না। মা সব জেনে শুনে এক খুনির ঘরের ছেলের বউ হিসেবে আমাকে কখনোই পাঠাবে না। আপনি নিজেই একবার ভেবে দেখবেন। এভাবে হয় না অর্নিল। আপনি ব্যাপারটাকে যত ইজি ভাবছেন তত ইজি না। এই বলে সিয়া অনিলকে কিছুটা ধাক্কা দিয়ে দেয়। সিয়া কাঁদছে, কিন্তু তা বোঝা যাচ্ছে না। অনিল রাগের মাথায় তুলে সিয়ার উদ্দেশ্য বলে, এইটা যদি সত্যি হয়ে থাকে সোয়ার, আমি ওই ব্যক্তিকে নিজে মেরে ফেলবো। ওই লোকের জন্য আমার মা মরেছে, এখন আমার শুধু তুমি আছো। কিন্তু তুমিও যদি একমাত্র ওই ব্যক্তির জন্য আমার থেকে দূরে চলে যাও, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমাকে ভুলে যান অর্নিল। এই চরম সত্য জানার পর আমার পক্ষে আর সম্ভব না আপনাকে ভালোবাসা। সিয়া, আমি বুঝতে পারছি তুমি এই মুহূর্তে ঠিক কোন অবস্থায় আছো, কিন্তু আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি সত্যি পারবো না। সিয়া অনিলের দিকে এগিয়ে যায়। আমি এমন কেউ না যে যার জন্য আপনি বেঁচে থাকতে পারবেন না। আমার থেকে হাজার গুণে ভালো মেয়ে আপনি পেয়ে যাবেন। আর প্লিজ এই নোংরামিগুলো বাদ দিয়ে বাড়ি যান। এখানে এভাবে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। আর আমি আপনাকে ভালোবাসি। এই বলে সিয়া চলে আসবে, কিন্তু অনিল তার বাহু চেপে ধরে। লিসেন, তুই আমার তো আমারই। একবার যখন বলেছি আমার, তাহলে আমারই হবি। কে কাকে মেরেছে আমি তা জানি না, তবে তুই আমার। এই বলে অনিল সিয়ার হাত ছেড়ে দিয়ে গাড়িতে উঠে চলে যায়। সিয়ার সামনে দিয়ে অনিল সাই করে এসে পড়ে। অনিলের চলে যেতেই যেন সিয়া অঝরে কান্নায় ভেঙে পড়ে, মাথা নিচু করে ফুফি ফুয়ে কাজ করছে। বেশ কিছুক্ষণ এভাবে থেকে সে নিজেও চলে আসে। আর ওদিকে অনিল যেন এই মুষলধারে বৃষ্টির মাঝে হাওয়ার বেগে গাড়ি নিয়ে ছুটে চলেছে। কানের মাঝে শুধু সিয়ার বলা কথাগুলো এসে বাড়ি খাচ্ছে। সিরিয়াসলি অনিলের বাবা সিয়ার বাবাকে মেরেছে, এটা এখন ভেবে চলেছে অনিল। আর যদি মেরেই থাকে তাহলে এত বড় একটা সত্যি অনিলের কাছ থেকে লুকালো কেন? কোনোভাবেই অনিল জানতে পারলো না কেন? এসব ভেবেই অনিল একটা সময় তার বাসায় এসে পড়ে। সে একদম ভিজে একাকার অবস্থা আছে, সেইভাবে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। নিজের উপর থেকে জ্যাকেটটা খুলে নিচে ফেলে দেয়। অনিলও হল রুমে এলেই তখনই সাগর চৌধুরী উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামে। অনিলকে এমন টুজের ভিজা অবস্থা থেকে সাগর চৌধুরী কপাল কুঁচকে তার দিকে এগিয়ে যান। এই কি অনিল, তোমার এই অবস্থা কেন? এভাবে ভিজলে কি করে? অনিল, কিছু তো বলো, এভাবে ভিজলে কেন? তুমি রহমান শেখ নামে কাউকে খুন করেছিলে? অনিলের কথা যেন সাগর চৌধুরী মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। অনিল এবার মাথা তুলে তাকায়। কথা বলো না কেন বাবা? বলো, তুমি রহমান শেখ নামে কাউকে খুন করেছিলে কি? সে অনেকগুলো বছর আগে কথা অনিল। কিন্তু অতীত যখন বর্তমানকে এসে গ্রাস করে ফেলে, তখন তা আর অতীত থাকে না বাবা। হয়েছে কি তোমার? কিছু না, ধরে নাও খুব খারাপ একটা অতীত ঘুরে ফিরে আবার এসে পাড়ি জমিয়েছে, তবে তার মাসুল এখন আর তোমাকে না, এই আমাকে দিতে হবে। অনিল, সব খুলে বলো, কি হয়েছে? সব খুলে তো বলবে তুমি আমাকে, যে কেন মেরেছিলে ওই লোকটাকে, কি দোষে মেরেছ। আর আমি একজনকে ভালোবাসি, অনেক বেশি। কাকে? দোলা আর রহমান শেখের মেয়ে সিয়াকে। অনিলের কথায় সাগর চৌধুরীর চোখ বড় বড় হয়ে যায়। সে কখনো ভাবেনি যে তাকে এমন এক মুহূর্তের মাঝ দিয়ে পার করতে হবে। সাগর চৌধুরী ঠিক থাকতে না পেরে সোফার উপর ধপ করে বসে পড়ে। আশ্চর্যের চরম সীমায় গিয়ে অনিলের দিকে তাকায় কপাল কুঁচকে। অনিলের মুখে মাত্রই
কি শুনলো তা যেন বিশ্বাসই করতে পারছে না। অনিল, বাবা দেখো। সাগর চৌধুরী কিছু বলার আগেই অনিল এসে তার বাবার সামনে বসে বেশ রাগান্বিত স্বরে বলে ওঠে, বাবা জানো, জন্ম দিলে বাবা হওয়া যায় না। তুমি নিজেও বাবা হতে পারোনি, কোনোদিন বাবার দায়িত্ব পালন করতে পারোনি। আর সব থেকে বড় কথা কি জানো, তুমি নিজে আর একটা মেয়েকে পিতৃহারা করেছো। অনিল, তুমি আমার ছেলে, নিজের এত বড় একটা কোম্পানির ওনার, মেয়েরা তোমার পিছনে লাইন লাগিয়ে থাকবে, কিন্তু তুমি এত শক্ত মেয়েকে বাদ দিয়ে আর কোনো মেয়েকে পেলে না। শেষে কিনা ওই রহমানের মেয়ে কই? অনিল তার বাবার কথায় তাচ্ছিল্যের হাসি এসে হাততালি দেয় কিছুটা। বাহ বাবা, তুমি আজ সত্যি প্রমাণ করে দিলে যে তুমি সেই মহান সাগর চৌধুরী। সত্যি তোমার মতো কেউ হতেই পারে না, তোমার মতো মন মানসিকতার মানুষ হতেই পারে না, ইম্পসিবল। আজ তোমার পুরনো কাহিনী সামনে কি এলো, তুমি তো পুরোই পোল্টি খেয়ে গেলে। যেখানে নিজের ভুল স্বীকার করার কথা, সেখানে তুমি আমাকে বলছো যে আমি কেন সিয়াকে ভালোবাসলাম। বাবা, একটা কথা বলবো, আমার না এখন তোমাকে বাবা বলে ডাকতে এক বিন্দু ইচ্ছেও করে না জানো। আর সত্যি বলতে আমার তোমাকে খুন করতেও এখন বাদবে না। অনিলের কথায় সাগর চৌধুরী ফট করে মাথা তুলে তার দিকে তাকায়। অনিল, ভুলে যেও না, আমি তোমার বাবা। ও রিয়েলি? তো শোনো, আজ থেকে আমি তোমাকে আমার বাবা বলে জীবনেও পরিচয় দিব না। তোমার কারণে, শুধুমাত্র তোমার কারণেই আজ আমার মা নেই। সব দোষ তোমার। আর আজ তোমার জন্য আমার ভালোবাসা আমার কাছ থেকেও নেই। অনিল, শুনে রাখো, আমি সিয়াকে বিয়ে করে এই বাড়িতে আনবো, এই বাড়ির বউ করে আনবো। তাতে চাই তোমার মতামত থাকুক আর নাই থাকুক, কিন্তু আমার জীবনে সিয়া তো থাকবেই। এই বলে অনিল দ্রুত সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে যায়। আর এদিকে সাগর চৌধুরী চিন্তায় পাগল প্রায়। না, ছেলের মনে নিজেকে নিয়ে জন্মানো ঘৃণা নিয়ে না, অনিল জীবন থেকে সিয়াকে কি করে সরানো যায় তা নিয়ে। তিনি গম্ভীর মুখে সোফার উপরে বসে ভাবতে লাগলেন। আর এদিকে সিয়া এখনো বাড়ি ফিরেনি দেখে দোলা যেন চিন্তায় মরে মরে। বাড়িতে একে তো কারেন্ট নেই, তার উপর সিয়াও নেই। দোলা হল রুমে শুধু পায়চারি করে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ বাইরের দরজাতে কলিং বেলের চাপ পড়ে। দোলার মনে যেন শান্তি ফিরে আসে। সে দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। দেখে সিয়া মাথার চুল থেকে শুরু করে পায়ের শেষ ভাগ পর্যন্ত পুরো গোসল করে এসেছে। চুলগুলো প্রায় এলোমেলো হয়ে গায়ের সাথে লেপ্টে আছে। দোলার দরজা মেলে দাঁড়ালে সিয়া কিছু না বলে মাথা নিচু করে সোজা ভেতরে এসে পড়ে। কি রে সিয়া, এইভাবে ভিজলে কি করে? আরে দোলা, দাঁড়িয়ে কি দেখছিস? যা আগে টাওয়ালটা এনে আগে মেয়েটাকে দে, ঠান্ডা জ্বর আসবি তো। দোলা গিয়ে সিয়াকে একটা টাওয়েল এনে দেয়। সিয়া আস্তে আস্তে করে নিজের মাথা মুছতে লাগে। হ্যাঁ রে, তুই কি কোনো গাড়ি ঘোড়া পাসনি? এই বৃষ্টিতে কেউ এইভাবে ভেজে? এদিকে আয় দেখি, মাথা মুছে দিচ্ছি আমি। সিয়ার নানু গিয়ে তার মাথা মুছে দেয়, কিন্তু সিয়া যেন নিজের মাঝে নেই। সে অবাক হয়ে একদিকেই তাকিয়ে আছে, যেন কারোর কোনো কথা তার কান অব্দিও পৌঁছাচ্ছে না। দোলা সেটা খেয়াল করলো। শিয়া, শিয়া, হ্যাঁ হ্যাঁ বলো। কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সবই ঠিক আছে। কি হবে? রুমে যা, চেঞ্জ করে আয়, তারপর খেতে আয়। খিদে নেই আমার। এই বলে সিয়ার টাওয়েলটা হাতে করে নিয়ে নিজের রুমে এসে পড়ে। দোলা তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সিয়া যতই না বলুক, কিছু না তো কিছু তো হয়েছে। সিয়ার রাতে আর নিজের রুম থেকে বের হয় না, দোলাও আর ডাকে না। তবে গভীর রাতে শুধু একবার সিয়ার রুমে গিয়ে দেখে এসেছে গভীর ঘুম। বৃষ্টিতে ভিজেটে ঠান্ডা ঠান্ডা একটা ভাব, তাই ঘুমটাও গভীর। দোলা চলে আসে। পরের দিন সকালে সিয়া ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দেয়। সিয়া কলেজে চলে গেলে দোলা শিউলিকে মেডিসিন খাইয়ে নিজের রুমে রেস্ট নিতে পাঠিয়ে দেন। হল রুমে দোলা আসতে ল্যান্ডফোনে ফোন আসে। দোলা গিয়ে ধরে ফেলে। তার অপর পাশে থাকা ব্যক্তিটির কণ্ঠ শুনতেই যেন দোলা ভয় পেয়ে যায়। সে সাগর চৌধুরী ছাড়া আর কেউ না। কেমন আছেন ভাবি? অনেকদিন পর আপনার কথা মনে পড়লো, তাই ফোন না দিয়েই আর থাকতে পারলাম না। কি করব বলুন? এবার আছি সোজা সাপটা কথায়। কেন ফোন করেছেন আপনি? কি চাই? এখন সব শেষ হওয়ার পর আমাদের তো অন্তত বাঁচতে দিন। হ্যাঁ হ্যাঁ, বাঁচুন, মন খুলে বাঁচুন, কেউ মানা করেনি। তবে হ্যাঁ, তার নিজের মেয়ের দিকে খেয়াল রেখে আপনার মেয়ের উপর নজর দিন। আমি কিছু লুকাতে চাই না, আর লুকিয়ে নিন। আমার ছেলে অনিল আর আপনার মেয়ে সিয়া একে অপরের প্রেমে নাক অব্দি ডুবে রয়েছে, যা হয়তো আপনি নিজেও জানেন না। কিন্তু আমি চাই না এমন হোক। শ্রিয়াকে বলে দিবেন অনিল থেকে দূরে থাকতে, এতে আপনার আমার সবারই ভালো। এই বলে সাগর চৌধুরী ঠাস করে ফোন কেটে দেয়। আর দোলা কিঞ্চিত চোখ কুচকে ফেলে। দোলা গিয়ে বসে পড়ে। সিয়াজ কাল রাতে চিন্তামাখা মুখ করে বসেছিল। অবশ্য
তাহলে কাল অনিলের সাথে সিয়ার কিছু একটা হয়েছে। এবার যেন দোলার সন্দেহটা আরো গাঢ় হয়ে গেল। এভাবে বেশ সময় চলে গেল। শিউলি তার রুম থেকে বের হয়ে দেখে দোলা হলরুমে চুপচাপ বসে আছে। শিউলি গিয়ে দোলার পাশে বসে পড়ে। কি রে এইভাবে বসে আছিস যে? মা, শিয়ার বিয়ে দিয়ে দিলে কেমন হয়? দোলার কথায় শিউলি অবাকই হয় বেশ, কেননা দোলা সবসময় বলতো যে আগে সিয়াকে দিয়ে পড়াশোনানো শেষ করবে, তারপর তাকে বিয়ের পিড়িতে বসাবে। আর আজকে না দোলা এই কথা বলছে। মানে কিন্তু কেন? না এমনি, হুট করেই কথাটা মাথায় এসে বাড়ি খেলো। হ্যাঁ মা, এটাই ঠিক। আমি শিয়াকে বিয়ে দিয়ে দিব। আজ থেকেই সব ব্যবস্থা শুরু করে দিব। আর হ্যাঁ, শিয়াকে আগেই এইসব কিছু ব্যাপারে কিচ্ছু বলবে না। সিয়া কি রাজি হবে? আমি বোঝাবো ওকে, নিজের সবটুকু দিয়েই বোঝাবো। আর আমি জানি শিয়া বুঝবে। আর এখন কোনো কিছুই শিয়ার অজানা নয়। ও কেন বুঝবে না? আমিও তো চাইনি এমন কিছু ডিসিশন হুট করেই নিতে, কিন্তু এখন আমার আর কোনো রাস্তা নেই। শিয়াকে যদি এখন একটা ভালো ঘরে বিয়ে দিতে পারি, তাহলেই আমি চিন্তামুক্ত। ঠিক আছে। এই বলে শিউলি উঠে চলে যায়। অন্যদিকে অনিল তার অফিসের চেয়ারে হেলান দিয়ে বসে এক হাত দিয়ে কপালে পাশে চেপে ধরে রাখছে। সকাল হতে ইতিমধ্যে 6 কাপ কফি খেয়ে ফেলেছে সে, তবুও যেন আজ গভীর সব ভাবনাগুলো মাথা থেকে যেতেই যাচ্ছে না। অনিল উঠে গিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। তার কেবিন থেকে বাইরে ওই ব্যস্ত শহরটা দেখা যায়। সেদিকে তাকিয়েছিল সে, তখনই কারোর ডাকে পিছনে ঘুরে তাকায়, দেখে ম্যানেজার। স্যার। কিছু বলবেন? জি স্যার, বড় স্যার আপনাকে ডেকেছেন। কেন? জি স্যার, তা তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে। ম্যানেজার চলে যায়। তবে সাগর চৌধুরী এই সময় ডাকার মানে কি? অনিল নিজের কেবিন থেকে বের হয়ে পড়ে। সিয়ার কলেজ শেষ, প্রায় 30 মিনিটের দুটো ক্লাস হয়েছে। সে নিজের ব্যাগটা নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে পড়ে। গেটের বাইরে এসে ফ্রেন্ডের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতো, তবে কারোর ডাকে থেমে যায়। সিয়া, আরে আপনি এখানে কি মনে করে? না মানে আসলে তোমার সাথে কিছু কথা ছিল। আচ্ছা তাই তো, ডক্টর সাহেবের আমার সাথে কথা বলার এতই তাড়া যে উনি নিজের সাথে স্টেথোস্কোপটাও নিয়ে এসে পড়েছে। শায়ন নিচের দিকে খেয়াল করে দেখে সে আসলে তার ঘাড়ের উপর স্টেথোস্কোপ ঝুলাচ্ছে। পেশেন্ট চেক আপ করে দ্রুত পায়ে বের হয়ে পড়ছে। এটা সে ঘাড়েই রয়েছে, তার দিকে কোনো খেয়ালই ছিল না। শায়ন হেসে দেয়, তারপর নিজের উপর থেকে সরিয়ে দেয়। চলো একটা কফি শপে বসি। আচ্ছা চলুন। শায়ন আর সিয়া গিয়ে একটা কফি শপে বসে পড়ে। কি খাবে বলো? না না, আমি কিছুই খাবো না, আপনি বলুন কি বলবেন। আসলে শিয়া, কথাটা মেনলি আমার না। বুঝলাম না। আন্টি কেমন আছে? হ্যাঁ ভালোই। আন্টি তোমাকে কি কিছু বলেছেন? কই না তো। ও আচ্ছা। কেন, কি হচ্ছে? আন্টি যেহেতু এখনো তোমাকে কিছু বলেনি, তাহলে অপেক্ষা করি, আন্টি নিজেই তোমাকে বলবে। সিক্রেট নাকি? কিছুটা তেমনই। আচ্ছা তো আমরা এখন উঠি। আচ্ছা। এই বলে তারা বাইরে বের হয়ে পড়ে। সিয়াকে শায়ন ড্রপ করতে দিতে চেয়েছিল, কিন্তু সিয়া নিজে একাই এসে পড়ে। বাসায় এসে দেখে দোলা বসে বসে সবজি কাটছে আর শিউলির বেগম টেবিল গোছাচ্ছে। মা। কি রে, এসে পড়েছিস এত জলদি যে? আচ্ছা মা, আদিবা আপুর বাড়ি থেকে কি কেউ ফোন দিয়েছিল? না। ও কেন? না এমনি, আমি রুমে গেলাম। সিয়া নিচের রুমে চলে যাওয়ার 5-10 মিনিট পরে দোলা ফোনে কল আসে। দোলা গিয়ে ধরে, আর এবার সত্যি শায়নের মা ফোন করছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম আপা, এতদিন পর মনে পড়লো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আর শিয়া কেমন আছে? জি সবাই ভালো। আসলে আপা, আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলার জন্য ফোন করেছি আজ। জি বলুন। কথাটা হয়তো দেখা করে বললে বেশি ভালো হবে। এমা, তাহলে তো সেটা আরো ভালো কথা। আরে সবাইকে নিয়ে সোজা এখানে চলে আসুন। জি আমিও তাই ভাবছি। আপনি বললে বিকেলে আসবো। জি জি অবশ্যই। জি আচ্ছা, তাহলে এখন রাখি। আচ্ছা। দোলা ফোন কেটে দিয়ে শিউলি বলে, কি রে, কার ফোন ছিল? সিয়াকে তারা কেউ কিছুই বলে, তাকে তার মতো থাকতে দেয়। এদিকে সিয়া বারবার ফোন করে যাচ্ছে অনিল, তবে সিয়ার ফোন শুধু কাট করে দিচ্ছে। কলেজ থেকে এসে যাবত নিজের রুমে দোলাকে জোর করে খাইয়ে দিয়েছে কিছু। আস্তে আস্তে বিকেল হয়। হলরুমে বেশ মানুষের আওয়াজ পেয়ে সিয়া কপাল কুঁচকে দরজার দিকে তাকায়। অর্ধেক সিঁড়ি বেয়ে নেমেই যায়। অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা হলরুমে শায়নের বাবা মা বোন আর আদিবা নিজেও বসে আছে। দোলা অ্যান্ড শিউলি তাদের সাথে কথা বলছে।
সবাই কথা বলছিল, তার মাঝে আদিবার চোখ যায় সিয়ার দিকে। সিয়া সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে। আদিবা সবাইকে বলে ওঠে, সিয়ার কাছে চলে আসে। সিয়ার হাত ধরে নিয়ে তার রুমের দিকে যেতে লাগে। সিয়া কিছু বলবে তার আগে আদিবা তাকে নিয়ে এসে পড়ে। রুমে এসে দরজা ঠাস করে লাগিয়ে দেয়। সিয়ার আর বুঝতে বাকি নেই যে কেন শায়ন সকালবেলা সিয়াকে ওই কথাগুলো বলছিল, আর কেনই বা এখন শায়নের বাবা মা এখানে এসেছে। সিয়া অবাক স্তব্ধ হয়ে বিছানাতে বসে পড়ে, আর আদিবা সিয়ার পাশে বসে দ্রুত বলে ওঠে,